আইনি সচেতনতা শিবির গরিব মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। এই শিবির অনুষ্ঠিত হলো ভরতপুর চাঁদপুরে। কান্দি মহকুমা আইনি পরিষেবা কমিটি ও চাঁদপুর হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে ভরতপুরের চাঁদপুরে রবিবার বিকেলে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জজ সাহেব আতাউর রহমান ও প্রফেসর ডক্টর শাহানুর রহমান এবং আরও উপস্থিত ছিলেন ভরতপুর থানার পুলিশ আধিকারিক শিবনাথ মণ্ডল, সাব ইন্সপেক্টর অন্তিম মুখার্জি, কান্দি সাব ডিভিশন লিগ্যাল সার্ভিস কমিটির সম্পাদক মলয় ধর। এই প্যানেলের অ্যাডভোকেট সুমি হোসেন, সমাজসেবী মতিউর রহমান, সালার কেকে গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস নাজনীন আফরোজ বানু ও চাঁদপুর হিলফুল ফুজুল ফাউন্ডেশনের ডাইরেক্টর মোহাম্মদ হাসান প্রমুখ। শিবির শুরুতেই উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয় ও পরে ছোট বাচ্চারা নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানের শুরুতেই কান্দি সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস কমিটির সম্পাদক মলয় ধর বলেন, এরকম একটি প্রত্যন্ত গ্রামে এই ধরনের আইনি সচেতনতা শিবির করতে পেরে এবং জজ সাহেব এই অনুষ্ঠানে উপস্থিত থাকাতে তিনি উদ্যোক্তাদের ও উপস্থিত গ্রামবাসীদের ধন্যবাদ জানিয়েছেন। এই সংস্থার মূল উদ্দেশ্য হল গরিব মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা। প্রত্যন্ত গ্রামাঞ্চলে গরিব মানুষেরা যাতে সমস্ত ধরনের আইনি পরিষেবা থেকে বঞ্চিত না হন সে কথা মাথায় রেখেই এই সচেতনতা শিবিরের আয়োজন। তিনি বলেন, প্রথম ধাপে রয়েছে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি, যার প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এরপর আছে রাজ্য, জেলা ও মহকুমা লিগ্যাল সার্ভিস অথরিটি। এরপর বক্তব্য রাখেন আইনজীবী সৌমি হোসেন। তিনি বলেন, প্রত্যেক মহিলা এই পরিষেবা বিনামূল্যে পাবেন। এছাড়াও যে পুরুষদের বাৎসরিক ইনকাম 2 লাখ টাকার কম তারাও এই পরিষেবা বিনামূল্যে পাবেন। এছাড়াও ওবিসি, অনগ্রসর শ্রেণীরাও, শিশুরা এই পরিষেবা বিনামূল্যে পাবেন। এছাড়াও বক্তব্য রাখেন ভরতপুর থানার আধিকারিক শিবনাথ মণ্ডল। তিনি বলেন, ভরতপুরের থানার মানুষ প্রশাসনিক সব রকম সাহায্য তার কাছ থেকে পাবেন। তিনি 24 ঘন্টা পরিষেবা দিতে প্রস্তুত। মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতির ওপর সকলকে সতর্ক থাকার অনুরোধ করেন। মূল বক্তার মধ্যে প্রফেসর ডক্টর শাহানুর রহমান বলেন, আমাদের দেশে যে বিধান আছে বা আইন আছে সেটা আগে সকল মানুষকে মেনে চলা প্রয়োজন। অনুষ্ঠানের প্রধান বক্তা বিচারক আতাউর রহমান বলেন, আমাদের দেশে প্রচুর পুরাতন মন্দির, মসজিদ, গির্জা আছে, সেগুলি রক্ষা করা দায়িত্ব আমাদের সকলের এবং মুর্শিদাবাদে ঘটে যাওয়া অশান্তি পরিবেশের জন্য দুঃখ প্রকাশ করেন। অনুষ্ঠান শেষ হয় জাতীয় সঙ্গীত গেয়ে। যারা আইনি পরিষেবা আর্থিক সামর্থ্যতা না থাকার কারণে পাচ্ছেন না, তাদের জন্য কি তারাও আইনের চোখে সমান, তারাও আইনের পরিষেবা পাবেন। শুধু তাদেরকে একটাই কাজ করতে হবে, মহিলারা, শিশু, এসসি, এসটি, ওবিসি সবাই পাবেন। শুধু পুরুষেরা যাদের বাৎসরিক আয় 1 লাখে কম তারাও পাবেন। তো এরা জাস্ট যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা কোর্টে এই লোক আদালত আছে, ওখানে যে একটা অ্যাপ্লিকেশন করবেন তারা ফ্রিতে আইনি পরিষেবা পাবেন, তারা অ্যাডভোকেট নিযুক্ত করতে পারবেন। ভারতবর্ষে তো দেওয়ানি এবং ফৌজদারি মিলে প্রচুর আইন আছে। মূলত কোন কোন বিষয় নিয়ে? সব ধরনের বিষয় নিয়ে মহিলা, শিশু যারা পাবেন মানে তাদের যে কোনো বিষয় নিয়ে তারা যদি কেস করতে চান, কেস আছে, অ্যাডভোকেট নিযুক্ত করতে পারছে না, তারা আমাদের এই SDLSC কিংবা এই যে আমাদের লিগ্যাল এইড সার্ভিস এখান থেকে অ্যাডভোকেট পাবেন। সাধারণত গ্রামের মানুষ ব্লক লেভেলে যান কিংবা জেলা লেভেলে যান, আধিকারিকরা, সরকারি আধিকারিকরা তাদের পরিষেবা দেওয়ার জন্য অনেকভাবে হয়রানি করেন এবং কিছু কিছু আধিকারিক যারা মানে হয়রানি করার জন্য, পয়সা নেওয়ার জন্য তাদেরকে বিভিন্নভাবে ঘোরান। কোনো একটা অ্যাপ্লিকেশন লেখার জন্য তাদের দালাল বসে থাকে। সেই বিষয়ে আপনারা কী পরিষেবা দেবেন? সেই বিষয়েও যদি আমাদের কাছে এসে কমপ্লেন করেন, তার ওপরে কি করার, তার প্রসিডিংস কি হতে পারে, সেই পজিটিভ প্রসিডিংস নিয়ে আমরা আগে তার কাজ করব। আমরা অনেক সময় দেখেছি সংবাদ সংগ্রহের সময় যে কোনো থানাতে, জেলার বিভিন্ন থানাতে রাত্রিবেলাতে মহিলারা একটা কাগজ নিয়ে ঘুরে বেড়ান, কেউ একটা অ্যাপ্লিকেশন লিখে দেবেন, কেউ একটা অ্যাপ্লিকেশন লিখে দেবেন কোনো একটা অভিযোগ নিয়ে, এবং তারা ভয় পায় যে অভিযোগ লিখলে নাকি তাকে নাকি কোর্টে তোলা হবে, যে অভিযোগ লিখে দেবে তার পক্ষে। এটা এই সম্বন্ধে কী বলবেন? যে অভিযোগ লিখে দেয় তার নিচে একটা সই থাকে, সাক্ষীর সময় তাকে তোলা হয়, সেটা হচ্ছে কেস সাপেক্ষ, সেটা ভয়ের কোনো কারণ নাই। আর যেটা বলছেন কি থানায় অভিযোগ লেখার জন্য কাউকে পান না, আমাদের প্রত্যেকটা থানাতে আমাদের PLVরা আছে, প্যারালিগ্যাল ভলেন্টিয়াররা, তারা তাদের ফোন নাম্বার থানায় দেওয়া আছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে তারা তাদের পরিষেবা সেখানে দেবে।
প্রত্যেকটা কোর্টে তাদের ফোন নাম্বারও লিখে দেওয়া আছে, পিএলবিতে ফোন নাম্বারগুলোও দেওয়া আছে। সেই সুযোগটা নেয় কিছু এক শ্রেণীর দালাল, যারা একটা ছোট অ্যাপ্লিকেশন লিখে দেয় 300 টাকা নেয়, 500 টাকা নেয়, 1000 টাকা নেয়, কি বলবেন? সেটা আমাদেরকে সচেতন হতে হবে কি না, এটা আমরা করব না। সেই সময় তারা এটা করতে চান, তাদেরকে জানতে হবে কি না এটা আমি ফ্রি অফ কস্টে করাতে পারবো। প্যারালিগাল ভলেন্টিয়ার আছে, তাদের কাছে যে আমি ফ্রি অফ কস্টে এটা লিখাতে পারবো, তাদেরকে সেই ব্যবস্থাটা নিতে হবে। সেই সময় এই ধরনের জিনিসটা আমাদের দেশে হয়ে আসছে, আমরা লোককে সচেতন করছি, সচেতন হন, পরের বার থেকে যেন এই এই সভার মূল উদ্দেশ্য ছিল যে সমস্ত মানুষেরা আইনি পরিষেবা থেকে বঞ্চিত আর্থিক কারণে, তারা যাতে আইনের সুবিধে পান রাষ্ট্রীয় পরিষেবায়, সেই বিষয়গুলোকে মানুষকে সচেতন করা। একইভাবে আমাদের দ্বিতীয় উদ্দেশ্য ছিল যাতে মানুষের মধ্যে মামলা করার প্রবণতা কমে এবং রাষ্ট্র ব্যবস্থায় মামলার সংখ্যা কমে যায় এবং রাষ্ট্রীয় জীবনে যে সমস্ত আমাদের নাগরিকরা রয়েছেন সেই নাগরিকেরা রাষ্ট্রের মূল যে নির্দেশিকা অর্থাৎ বহুত্ববাদের মধ্য দিয়ে মানুষের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে তোলা, সেই বিষয়গুলোকে মানুষের কাছে তুলে ধরাটাই আজকের এই আইনি সচেতনতা শিবিরের মুখ্য উদ্দেশ্য ছিল বলে আমার মনে হয়। স্বাধীনতার 75 বছর পরও গ্রাম অঞ্চলে ওখান 70% মানুষ আইন জানে না, কি বলবেন? মানে কথা ঠিক, কিন্তু আমাদের যতটা সচেষ্ট হওয়ার কথা ছিল আমরা হতে পারিনি। তা সত্ত্বেও সাম্প্রতিক কালে দেশের সর্বোচ্চ আদালত এবং বিভিন্ন রাজ্যের যে সমস্ত আদালতগুলো রয়েছে তারা আন্তরিকভাবে সচেষ্ট হয়েছে প্রত্যেকটি জেলা বা প্রত্যেকটি মহকুমার প্রান্তিক অঞ্চলে পৌঁছে মানুষের কাছে আইনের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা, যাতে তারা আইন ব্যবস্থার সুফলগুলো ভোগ করতে পারে। প্রতিটি আদালতে মামলার পাহাড় জমছে, তাই নিয়ে মানুষ আস্তে আস্তে আইন থেকে পিছু হচ্ছে, কি বলবেন? যে কথা বলছেন তার উত্তর একটাই, আমাদের দেশের বিভিন্ন আদালত ব্যবস্থা অত্যন্ত সক্রিয়ভাবে সচেষ্ট হচ্ছেন মামলার হার কমানোর জন্য, যার কারণে আমাদের অল্টারনেটিভ বিচার ব্যবস্থার আয়োজন করা হয়েছে, যেমন লোক আদালত, মধ্যস্থতা, এই সমস্ত ব্যবস্থাপনার মধ্য দিয়ে বিকল্প ধারার বিচার ব্যবস্থা মানুষের মাঝে পৌঁছে দেওয়া, যাতে মূল ধারার মামলার সংখ্যা কমানো যায়। আগামী প্রজন্মকে কি বলবেন? আগামী প্রজন্মকে বলবো যে তারা অধিক পরিমাণে শিক্ষিত হবে, একে অপর সম্পর্কে জ্ঞাত হবে। আমরা যখনই একে অপরকে বেশি করে জানবো, আমাদের মধ্যে ঘৃণা, দেশ বিদ্বেষ কমবে এবং সেক্ষেত্রে রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাবোধ জাগবে, সংবিধানের প্রতি আনুগত্য জাগবে। আর সংবিধানের প্রতি যখনই আনুগত্য জাগবে, জাতি ভালো থাকবে, দেশ ভালো থাকবে, রাষ্ট্র। আমরা প্রত্যেকেই জানি যে আইন ব্যবস্থা আছে সরকারি, সেটা সাধারণ মানুষের মধ্যে অতটা পরিস্ফুটিত নয়, যার জন্য সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিশেষ করে চাঁদপুর, কোল্লা, এই যে 5-6টা গ্রাম আছে আমরা এখানে যারা বাস করি, এই গ্রামগুলো খুবই প্রত্যন্ত গ্রাম এবং শহর থেকে অনেকটা দূরে একটা ব্যাকওয়ার্ড গ্রাম বলা চলে। সেখানকার মানুষ অতটা সচেতন নয়, সেই সব গ্রামবাসীদের সচেতন করার জন্যই আমাদের এই প্রোগ্রামটা আমরা করেছি এবং মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং স্যাররা ওনারা খুশি হয়েছে। আপনাদের ফাউন্ডেশন কত বছর থেকে চালু হয়েছে? আমরা ফাউন্ডেশন আজকে 3 বছরে পড়েছে। আমরা 2022 সালে ফাউন্ডেশন শুরু করেছি এবং প্রত্যেক বছর আমরা কিছু না কিছু এই ধরনের প্রোগ্রাম করি। যেমন গত 2023 সালে 28শে ফেব্রুয়ারি আমরা এখানে একটা চ্যালেঞ্জিং প্রোগ্রাম নিয়েছিলাম, যে রক্তদান শিবির। আমরা জানি সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি আছে যে রক্ত দিলে পারে মানুষের ক্ষতি হয়। সেই চ্যালেঞ্জটাকে নিয়েছিলাম আমরা, যাতে মানুষের মধ্যে এই ভুল ধারণা দূর হয়ে যায়। শুধু এই গ্রামের উপর নির্ভর করে আমরা একটা রক্তদান শিবির আয়োজন করেছিলাম গত বছর 23শে ফেব্রুয়ারি এই জায়গাতেই। এবং তাতে আমরা সেই যে ভুল ধারণা আছে মানুষের মধ্যে যে রক্ত দিলে ক্ষতি হয়ে যায়, সেটাকে দূর করার জন্য যে আমরা শিবিরটা করেছিলাম তাতে আমরা সাফল্য পেয়েছি। এই ধরনের প্রোগ্রামগুলো, ছোটো ছোটো প্রোগ্রামগুলো করে আমরা সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাই, যাতে আমরা সমাজের জন্য কিছু করতে পারি। আজকে স্যাররা সেটাই বললেন, শুধু নিজেকে সচেতন হলে হবে না, নিজের যে কর্তব্যপরায়ণটাও নিজেকে ভাবতে হবে, যে আমরা যাতে আমাদের যে কর্তব্য আছে সমাজের প্রতি, আমাদের দায়বদ্ধতা, সেটা থেকেই, সেই ভাবনা থেকেই আমরা এই প্রোগ্রামগুলো করছি, মানুষকে সচেতন করছি এবং সমাজকে কিছু দেওয়ার একটা উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রোগ্রামগুলো করে যাচ্ছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাসান, আমি এই ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার তথা মুখ্য উপদেষ্টা।